কেউ একজন ছিল যাকে রিমুভ করতে খুব ইজিলি শুরু অতনু বেরিয়ে গেল। না না এ বাবা, ওকে বাদ দিয়ে করবো নাকি ক্লাস? না না, এমনি বলছি। ও বেরালো, রেকর্ডিং শুরু হলো। লিখে দিই অতনু জয়েন। হ্যাঁ, কিছু একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম। যেটা হচ্ছে যে ওকে, উই উইল স্টার্ট। হ্যাঁ, আমি অতনুকে জয়েন করতে লিখে দিয়েছি। যে সার্থকতা হচ্ছে কিভাবে, যে না মানে আমি কত ইজিলি যে কোনো জেনোমিক ডিএনএ লাইব্রেরি বা সিডিএনএ লাইব্রেরি, সার্থকতা হচ্ছে যে আমি কত ইজিলি আমার ক্লোনটাকে রিট্রিভ করতে পারি। হ্যাঁ, মানে আমি যে জিন অফ ইন্টারেস্ট যেটাকে আমি চাইছি, আমি লাইব্রেরিটাকে কেন বানিয়েছি, ভবিষ্যতে আমার জিন অফ ইন্টারেস্ট সেইটা নিয়ে যাতে আমি কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমার লাইব্রেরিটা বানানো। এবার ফর জেনোমিক ডিএনএ লাইব্রেরি ইট ক্যান বি other than genes also. তুমি you can work with enhancers, you can work with promoter sequences. কারণ জেনোমিক যেমনি সিডিএনএ লাইব্রেরিতে you only have these genes which are translating, মানে which produces protein, ঠিক আছে? তো আমরা যেমনি এই জিনিসটা আমরা দেখেছি যে ফর সিডিএনএ লাইব্রেরি দ্য লাইব্রেরি কনসিস্ট অফ জিনস, ঠিক আছে, which transcribes into mRNA and translates into protein, বা অ্যাক্টিভলি ট্রান্সক্রাইবিং জিন, ঠিক আছে, সেই জিনের কিন্তু আমরা মেনলি লাইব্রেরি বানাচ্ছি ইন কেস অফ সিডিএনএ লাইব্রেরি, যে জিনগুলো আমার আরএনএ তৈরি করতে পারছে, যে জিনগুলো আমার আরএনএ তৈরি করতে পারছে, নট নেসেসারিলি শুধু এমআরএনএ, দেয়ার কুড বি আদার ফর্মস অফ আরএনএ, দেয়ার কুড বি আদার ফর্মস অফ আরএনএ অ্যাজ ওয়েল। বাট যে জিনগুলো আমার আরএনএ তৈরি করতে পারছে, আমরা খালি সেই জিনগুলোরই ইনক্লুড করছি আমার সিডিএনএ লাইব্রেরিতে। আরএনএ থেকে সিডিএনএ সিনথেসিস হচ্ছে। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে একটা কালকে প্রশ্ন করেছিল শুভঙ্কর, আমাকে পাঠিয়েছিল। নাও লেট আস কনসিডার দিস। এটা একটা স্লাইডও আছে আমাদের ওই পার্টিকুলার জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। See what is written here. Genomic libraries are prepared by purifying total cell DNA and then making a partial digest, resulting in the fragments that can be cloned into a suitable vector. Now what is this partial restriction digest? এই কথাটা একটু কিন্তু আমরা বুঝি, ঠিক আছে? এখানে partial restriction digest বলতে কি বোঝাচ্ছে দেখো। Suppose you have a 4-cutter restriction enzyme. What is the 4-cutter restriction enzyme? কে বলবে? মানে চারটে সিকোয়েন্স দেখে কাটবে এরকম? হ্যাঁ, একজন মানে এমন সিকোয়েন্স যেখানে চারটে বেস পেয়ার থাকবে, মানে চারটে বেস পেয়ারকে কাটছে। তোমরা যেগুলো মেইনলি ব্যবহার করে থাকো বা পড়েছো, ইকো আর1, হিগি3, এগুলো কি কাটার? ওর 6 বেস পেয়ার, 6 কাটার। তাহলে সৌরদীপ, তুমি আমাকে একটা কথা বলো, একটা 4-কাটার রেস্ট্রিকশন এনজাইম কত বেস পেয়ার পর পর একটা ডিএনএ কে কাটবে? আর একটা 6-কাটার রেস্ট্রিকশন এনজাইম কত বেস পেয়ার পর পর একটা ডিএনএ কে কাটবে? 4 বেস পেয়ার হচ্ছে 4 টু দি পাওয়ার 4, আর একটা হচ্ছে 4 টু দি পাওয়ার 6। এক্স্যাক্টলি, ভেরি গুড। কেন না আমাদের 4টে নিউক্লিওটাইড আছে এবং 4 কাটার, তাহলে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256। তাহলে প্রবাবিলিটির দিক থেকে, আবার আমি বলছি যে প্রবাবিলিটির কনসেপ্ট যদি আমরা আনি, প্রবাবিলিটির দিক থেকে যদি আমরা দেখতে যাই, 4টে বেস পেয়ার পর পর, এই 256টা বেস পেয়ার পর পর কিন্তু একটা রেস্ট্রিকশন সাইট থাকার কথা অফ 4-কাটার রেস্ট্রিকশন এনজাইম। সিমিলারলি 6-কাটার রেস্ট্রিকশন এনজাইমের 4 টু দি পাওয়ার 6, সেটা ওই 4096 অ্যারাউন্ড এরকম আসবে। হ্যাঁ, ওই অতগুলো বেস পেয়ার 4096 বা ওই আরেকটু, হ্যাঁ ওই 4096 বেস পেয়ার পর তাদের একটা কাট সাইড থাকবে। ওকে, এইবার একটা জিনিস ভাবো, আমরা একটা 6-কাটার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজই ধরো ব্যবহার করছি, তাহলে আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ডের আগে উত্তর দেওয়ার দরকার নেই। তোমরা আমাকে বলো তো যে হিউম্যান জিনোমকে অ্যাপ্রক্সিমেটলি, এক্সাক্ট সংখ্যা বলতে হবে না, অর্ডারটা বললেই হবে,
যে একটা 6 কাটার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস টোটাল কতগুলো ফ্র্যাগমেন্টে ডিভাইড করবে যদি কমপ্লিট ডাইজেশন হয়। আই রিপিট, যদি কমপ্লিট ডাইজেশন হয় তাহলে কতগুলো ফ্র্যাগমেন্টে ডিভাইড করবে একটা 6 কাটার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হিউম্যান জিনোম। টেক 30 সেকেন্ডস and I'll drink water. হ্যাঁ হয়ে গেছে 30 সেকেন্ড। কে বলবে? জাস্ট আমাকে প্রসেসটা বলো কিভাবে ডিভাইড করবে, কিভাবে দেখবে। স্যার ৭৩,০০০ এরকম ফ্র্যাগমেন্টে কাটবে তো? কিভাবে তুমি হিসাবটা করছো আমাকে প্রসেসটা বলো। এর ওই তো কতগুলো কাট সাইড থাকবে 6 কাটার হলে? হ্যাঁ 40%। না তো এবার না 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 শায়ন, তুমি কিন্তু ভুল করছো। কাট সাইড টোটাল জিনোম বাই 4 টু দি পাওয়ার 6, কাট সাইড কিন্তু 4 টু দি পাওয়ার 6 থাকবে না। প্রত্যেক 4 টু দি পাওয়ার 6 বেস পেয়ার অন্তর অন্তর একটা করে কাট সাইড থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি স্যার টোটাল জিনোম বাই 4 টু দি পাওয়ার 6 এরকম কিছু হবে? এক্স্যাক্টলি, টোটাল জিনোমের যত বেস পেয়ার আছে বাই 4 টু দি পাওয়ার 6। ঠিক আছে তো? স্যার 8 লাখ মতন আসছে। 8 লাখ মতন আসছে। ওকে, আই টেক ইওর ফ্যাক্ট। নিশ্চয়ই এটা 732,000। হ্যাঁ হ্যাঁ 732,000 ওই 8 লাখ মতো আসছে। 732,000 মানে হচ্ছে 7,32,000। ঠিক আছে, তো আই এক্সপেক্ট যে এই বেসিক 5 স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স তোমরা খুব ভালোই জানো, তাহলে এটা তোমরা ঠিকই উত্তর দিচ্ছ। তাহলে ডু ইউ ইভেন থিংক যে উই ক্যান ডিল উইথ 8 লাখ ফ্র্যাগমেন্টস? ইজ ইট পসিবল? 8 লক্ষ বই, এ তো মানে আমি জানি না ন্যাশনাল লাইব্রেরিতেও আছে কিনা 8 লক্ষ বই। ওকে, সো দিস বিকামস ডিফিকাল্ট। এটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। ইউ সিম্পলি ক্যানট ডিল উইথ সামথিং, হ্যাঁ, যেখানে 8 লক্ষ ফ্র্যাগমেন্ট, হ্যাঁ, and 8 lakh clones, that's simply not something with which you deal with. ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? we cannot go for a complete digestion, আমাকে partially digest করতে হবে, so that যে প্রত্যেকটা রেস্ট্রিকশন সাইটে যেন রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশন না হয়। ঠিক আছে, আবার বলছি আমাকে পার্শিয়াল ডাইজেস্ট করতে হবে, so that প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইম সাইটে যেন ডাইজেশন না হয়। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার আরেকবার বলেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে প্রত্যেক 4 টু দি পাওয়ার 6 বেস পেয়ার অন্তর অন্তর একটা করে রেস্ট্রিকশন সাইট ছিল, নিয়ে আমরা টোটাল আমাদের জিনোমকে যদি ওইটা দিয়ে ভাগ দিই আমরা দেখব গিয়ে হচ্ছে 7,32,000 রেস্ট্রিকশন সাইট পাওয়া যাচ্ছে। বাট 7,32,000 ক্লোন নিয়ে ডিল করা দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। 1 লক্ষর বেশি ক্লোন নিয়ে তুমি কখনোই ডিল করতে পারবে না, তোমার যত সফিস্টিকেটেড স্ক্রিনিং সিস্টেম থাকুক, যত সফিস্টিকেটেড স্ক্রিনিং সিস্টেম থাকুক 1 লক্ষের বেশি ক্লোন নিয়ে ডিল করা যায় না। তো এইবার তাহলে আমাকে কি করতে হবে? যে আমি এমন ভাবে আমার জিনোমটাকে ডাইজেস্ট করব যাতে প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইম সাইট না কাট করে। মানে সায়েন্টিফিক টার্মে আই ডোন্ট ওয়ান্ট আ কমপ্লিট ডাইজেশন, আই ওয়ান্ট আ পার্শিয়াল ডাইজেশন। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, সেটা কিভাবে হবে? সেইটা কিভাবে হবে সেটা বলছি। পার্শিয়াল ডাইজেশন করার জন্য তোমরা জানো যে তোমরা রেস্ট্রিকশন ডাইজেশন করেছো প্র্যাকটিক্যালে? না, প্র্যাকটিক্যালে করিনি। থিওরিতে পড়েছো। সাপোজ আমি তোমাকে একটা ডিএনএ দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা রেস্ট্রিকশন ডাইজেশন করো, তুমি কিভাবে করবে? সায়ন বিশ্বাস আমাকে একটু বলো তো।
ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন এমএসসি কাউন্সেলিং হবে না, ধরে যাবে কিন্তু এইসব না বলতে পারলে। হাউ ডু ইউ ডাইজেস্ট ডিএনএ উইথ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস? এ তো স্বাগতা ঘোষ নিজে এসে ধরে গেছেন এই কোয়েশ্চেন। ফার্স্টে তো ডিএনএটাকে আইসোলেট করতে হবে সেল থেকে। হ্যাঁ, তোমার আমি দিয়েই দিচ্ছি, আইসোলেট করে দিয়েই দিচ্ছি ডিএনএ। এবার তুমি যে বলো ডিএনএ কিভাবে সাথে তার সাথে একটা হয় বাফার, আর বাফারের সাথে ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা মিক্স করা থাকবে। হ্যাঁ, দিয়ে এবার কেটে নিলাম, মানে যেগুলো যে হলো। এবার এরপর কোনো সেলুলোজ জেল জাতীয় বা কিছু। একটি পায়েস রান্না হচ্ছে, একটু চাল না, নিলাম, ওটার একটু উপর ডাল দিয়ে নিলাম, একটু চিনি নিলাম। না, ওটার উপর দিয়ে ফ্লো করলে মানে সেলুলোজ জেলের মধ্যে থেকে পাঠালে এবার যেগুলো ব্রেক হচ্ছে তো, মানে তুমি যে সব বড় থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটাই ওভারলুক করছো। কি বলতো কোনটা? সায়ন দাস? অ্যামাউন্ট অফ এক্স্যাক্টলি অ্যামাউন্টটা ঠিক আছে। ওই যে তুমি যদি ওরকম ইচ্ছে মতো নাও, রেস্ট্রিকশন এনজাইম যা দরকার তার থেকে বেশি নিলে তোমার ডিএনএ আর দেখতে পাবে না, তুমি নিউক্লিওটাইড দেখতে পাবে। ওই যে জেলটা চালাবে, দেখবে জেলটা ফর্সা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে টাইম। হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য ডিউরেশন? ঠিক আছে, এইগুলো তো তোমাদের বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট জিনিস যে জানতে হবে। আমরা যখন রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডাইজেস্ট করছি, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কতটা অ্যামাউন্ট ডিএনএ নিচ্ছি, সবার আগে তোমাকে সেটা জানতে হবে। ঠিক আছে, মানে ওরকম আরবিট্রারিলি আমি ডিএনএ নিলাম, রেস্ট্রিকশন এনজাইম নিলাম, ওরকম হবেই না। সুপর্ণা ধরো পায়েস রান্না করতে গিয়ে 4 চামচ চিনির জায়গায় 10 চামচ চিনি দিয়ে দিল। ঠিক আছে, কি আর করা যাবে? শুভঙ্কর স্টিল বলবে পায়েসটা খেতে ভালো, শুভঙ্কর আরেকটু মোটা হয়ে যাবে, কিন্তু এর বাইরে কিন্তু কিছু হবে না। কিন্তু ওই রকম ভাবে করা যায় না, এখানে তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে। তো ইউ হ্যাভ সে এক্স অ্যামাউন্ট অফ ডিএনএ, হ্যাঁ, বা তোমার সে, আমি কথার কথা বলছি, ইউ হ্যাভ 100 মাইক্রোগ্রাম অফ ডিএনএ। এইবার তোমার যে রেস্ট্রিকশন এনজাইম সেটার অ্যাক্টিভিটি কত? প্রশ্ন মুখ করবে রেস্ট্রিকশন এনজাইমের অ্যাক্টিভিটি মানে, রেস্ট্রিকশন এনজাইমের অ্যাক্টিভিটি মানে এক ইউনিট রেস্ট্রিকশন এনজাইম কতটা ডিএনএ কে কাটতে পারে। ঠিক আছে, সো ইউ হ্যাভ 100 মাইক্রোগ্রাম ডিএনএ, সে 1 ইউনিট রেস্ট্রিকশন এনজাইম ক্যান ক্লিভ 100 মাইক্রোগ্রাম অফ ডিএনএ। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 1 ইউনিট রেস্ট্রিকশন এনজাইম মিন্স কত? দ্যাট ইজ সে 1 mg বা 5 mg পার ml। তাহলে এই ফ্যাক্টর গুলো তোমাকে জানতে হবে যে রেস্ট্রিকশন এনজাইম এক ইউনিট মানে হচ্ছে, কথার কথা এগুলো কিন্তু ভ্যারি করবে, মানে সব রেস্ট্রিকশন এনজাইমের ক্ষেত্রে সেম হয় না, বা সব স্টকের ক্ষেত্রেও সেম হয় না। কারণ এই যে এরপর যখন কলেজ খুলবে, আমি জানি না কতটা সাকসেসফুলি আর কি ইয়েরা রেখেছে, মানে নির্মল দা ওরা সব আর কি কারেন্ট অন করে রেখেছিলেন। আমরা তো যদিও বারবার বলেছি যে অন করে রাখতে ইত্যাদি। তো ফ্রিজ যদি অফ থাকে, এমনি ওর অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের যা দরকার তার থেকে বেশি দিতে হবে। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমাকে রেস্ট্রিকশন এনজাইমের ইউনিট জানতে হবে, যে কত এমজি কত এমএল হলে সেটা 1 ইউনিট রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে। দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। মাই সেকেন্ড পয়েন্ট ইজ যে এক ইউনিট রেস্ট্রিকশন এনজাইম কতটা ডিএনএ কে ডাইজেস্ট করতে পারছে। এক ইউনিট রেস্ট্রিকশন এনজাইম কতটা ডিএনএ কে ডাইজেস্ট করতে পারছে, সে 100 মাইক্রোগ্রাম ডিএনএ কে ডাইজেস্ট করতে পারলো। ওকে, তো দিস আর দ্য ক্রাইটেরিয়া, মানে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তাহলে সে আমার যে ডিএনএটা আমি 100 মাইক্রোগ্রাম নিয়েছি, তার জন্য আমার 1 ইউনিট রেস্ট্রিকশন এনজাইম দরকার। এবার এর মধ্যে আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ভ্যারি করে, মানে সবসময় 100% অ্যাক্টিভিটি তো দেখাবে না। তো সে ওটার 90% অ্যাক্টিভিটি ওটার অপটিমাম, তো সেক্ষেত্রে তোমাকে 1 ইউনিটের একটু বেশি নিতে হবে, সে 1.1 ইউনিট নিতে হবে। ফরগেট অ্যাবাউট দ্যাট। মানে বুঝতে পারছো তো যে ধরো সায়ন বিশ্বাস সে 100 মিটার 12 সেকেন্ডে দৌড়তে পারে, বেস্ট পারফরম্যান্স, কিন্তু প্রত্যেকবার সে যখন 100 মিটার দৌড়বে তখন কিন্তু সে 12 সেকেন্ডে দৌড়তে পারবে না। ইজ ইট ইউ গট হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটি? এই যে আমি 90% ব্যাপারটা বললাম, তাই মানে ওটা ওর বেস্ট টাইমিং। তেমনি রেস্ট্রিকশন এনজাইমের বেস্ট অ্যাক্টিভিটি হচ্ছে যে 1 ইউনিট 100 মাইক্রোগ্রাম কে
কাটতে পারে, কিন্তু ইটস নট দ্যাট যে সবসময় 1 ইউনিট 100 মাইক্রোগ্রামকে কাটতে পারবে। দেয়ার আর আদার থিংস অলসো। নেক্সট হচ্ছে টেম্পারেচার। কোন টেম্পারেচারে ও অপটিমাম অ্যাক্টিভিটি দেখাবে, তার থেকে যদি টেম্পারেচার বেশি কম হয় তখন ওর অ্যাক্টিভিটিটা কিন্তু কমে যাবে। তোমরা জানো যে যে কোনো এনজাইমের একটা অপটিমাম টেম্পারেচার, একটা অপটিমাম পিএইচ থাকে। দ্যাট পিএইচ ইজ মেইনটেইনড বাই আ বাফার। তাহলে প্রত্যেক রেস্ট্রিকশন এনজাইমের একটা নির্দিষ্ট বাফার থাকে, সেই বাফারটা ওটার নির্দিষ্ট পিএইচ মেইনটেইন করে। তোমাকে ইনকিউবেটরে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেইনটেইন করতে হবে। ক্লিয়ার হচ্ছে? তার থেকে যদি তুমি কম রাখো টেম্পারেচার তাহলে কিন্তু তোমার অ্যাক্টিভিটি কম হবে। আরো বড় কথা, তার থেকে যদি তুমি বেশি রাখো টেম্পারেচার, দেন দেয়ার উইল বি সামথিং কল্ড স্টার অ্যাক্টিভিটি। এবার কোয়েশ্চেন এসছে থার্ড ইয়ারে, ইউ পিপল নো হোয়াট ইজ স্টার অ্যাক্টিভিটি? ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিটাকে? না, নন স্পেসিফিক অ্যাক্টিভিটি। তখন আরো স্পেসিফিক্যালি কাট করবে না, ও যেখানে পাবে কেটে দেবে। বলছিলাম না যে জেলটাকে ফর্সা দেখবে, জেলে কিচ্ছু নেই, কেন? ও তোমার ডিএনএটাকে পুরো চপ করে দিয়েছে। তারপর একটা টাইম, সে 5 ঘন্টা অবধি ইকো আর1 নর্মাল কাট করে, 5 ঘন্টার পর ইকো আর1 স্টার অ্যাক্টিভিটি দেখায়। তার মানে কি, 5 ঘন্টার পরে তোমার ডিএনএ কে ও চপ করে দেবে, তখন কিন্তু আর শুধু রেস্ট্রিকশন সাইটে কাট করে ওই কটা ফ্র্যাগমেন্টে ডিভাইড করবে না। ঠিক আছে? তখন কিন্তু আর শুধু রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টে কাট করে ওই কটা সাইটেও ডিভাইড করবে না। তখন কি করবে? তখন রীতিমতো চপ করে দেবে। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? মানে ছোট ছোট টুকরোয় ভেঙে দেবে। দিস ইজ কল্ড স্টার অ্যাক্টিভিটি। ঠিক আছে? তাহলে এই যে ফ্যাক্টর গুলো, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে বাফার, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ রেস্ট্রিকশন এনজাইম, এই চারটে ফ্যাক্টর কিন্তু আমাদের সবসময় কনসিডার করতে হবে while setting up a restriction digestion। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। এই যে কথাগুলো লেখো, খাতায় লিখেছো যে যদি আমি তৎক্ষণাৎ রেস্ট্রিকশন ডাইজেশন করতে চাই তাহলে আমি ডিএনএটাকে জলে ইলিউট করব, যদি আমি পরে করতে চাই তাহলে বাফারে ইলিউট করব। কেন না? জলে বাফারে যদি তুমি ডিএনএ কে ইলিউট করো, সে তুমি 30 ইডিটিএ এই বাফারে ডিএনএ কে রাখছো, ভেরি গুড। এবার যেটা সমস্যা হচ্ছে যে তোমার যে রেস্ট্রিকশন এনজাইমটা সেটা হেপেস বাফারে কাজ করে। তো তুমি যখন 30 বাফারের ডিএনএ এর মধ্যে হেপেস বাফারের রেস্ট্রিকশন এনজাইম অ্যাড করছো, তখন কিন্তু দুটো বাফারই থেকে যাচ্ছে। তাই জন্য তুমি যদি ইমিডিয়েট ডাইজেশন করতে চাও, ইটস অলওয়েজ বেটার টু এলিউট দ্য জেনোমিক ডিএনএ ইন ওয়াটার। অ্যান্ড ট্রাস্ট মি সামথিং, তোমরা নোট মুখস্থ যা করছো তার থেকে এই পয়েন্টগুলো জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফর ইউর এমএসসি অ্যান্ড ইউর ফার্দার রিসার্চ। দ্যাটস ওয়াই ইউ এলিউট ইট ইন বাফার। কারণ তুমি চাও না যে দুটো বাফার মিক্স হোক। কিন্তু যদি লং টার্মসে আমি 3 মাস পর রেস্ট্রিকশন ডাইজেশন করব, তখন যদি তুমি জলে ওটাকে ইলিউট করো, তাহলে কি হবে? সেই জলের মধ্যে কিন্তু নিউক্লিয়াস অ্যাক্টিভিটি দেখিয়ে ডিএনএটাকে নষ্ট করে দেবে, যেটা কিন্তু 3CDTA বাফারে দেখাতে পারে না। কেন পারে না? সায়ন দাস বলো। 3CDTA বাফারে নিউক্লিয়াস অ্যাক্টিভিটি কেন কম থাকে? কেউ বলতে পারবে? তো ইডিটি এটা নিউক্লিয়াসটাকে ইনহিবিট করে। ভেরি গুড, এক্সেলেন্ট আনসার। কিভাবে? ইডিটি তো চিলেটিং এজেন্ট। अगेन এক্সেলেন্ট। তারপর? তো এনজাইম গুলোকে নিয়ে সিলেক্ট না, এনজাইম গুলোকে সিলেক্ট করে না, ও ডাইভ্যালেন্ট ক্যাটায়নস মানে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদিকে সিলেক্ট করে। এবং দেখবে প্রত্যেকটা ডিএনএস এরই যে কোফ্যাক্টর লাগে প্রপার ফাংশনিং এর জন্য, এই কোফ্যাক্টর গুলো ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি হয়। ঠিক আছে? সো when we have EDTA in our solution, সেটা কিন্তু রাখার উদ্দেশ্যটাই ওইটা। তোমরা জানো প্লাজমিড ডিএনএ আইসোলেশনের ক্ষেত্রে EDTA থাকে, তাই তো? সেটা থাকে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গ্লুকোজ 3 CDTA বাফার, তাই তো? ঠিক বলছি তো? যেটা হচ্ছে গিয়ে তোমার ওই রিসাসপেনশন বাফার, তাতে গ্লুকোজ থাকে, 30 থাকে আর EDTA থাকে আর আরএনএস অ্যাড করতে হয়। সো ওয়াই? দিস ইজ দ্য রিজন।
যে আমি ইডিটিএ তে যদি ডিএনএ রাখি সেই ডিএনএ কিন্তু খুব চট করে আমার নিউক্লিয়াস অ্যাটাক হবে না, বাট আমি যদি এক্ষুনি রেস্ট্রিকশন ডাইজেস্ট করতে চাই, ইটস অলওয়েজ রেকমেন্ডেবল দ্যাট ইউ ইউজ দ্য ডিএনএ ইন ওয়াটার। বোঝা গেল? এই জন্য বলছি যে আরডিটিটা কিন্তু এইটা সব থেকে ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তো যেগুলো বলছি মাথায় থাকছে তো? তাহলে এবার ধরো স্বাগতা ঘোষ এসে জিজ্ঞেস করলেন যে রেস্ট্রিকশন এনজাইম বসানোর সময় তুমি কি করবে? বলবে না ডিএনএ নেবো, রেস্ট্রিকশন এনজাইম নেবো, বাফার নেবো। বলবে যে আমি যে অ্যামাউন্ট অফ ডিএনএ নেবো, আমি রেস্ট্রিকশন এনজাইমের অ্যাক্টিভিটিটা দেখবো, যে কত ইউনিট কত ডিএনএ কে কাট করতে পারে, এবং পার মাইক্রোলিটারে কত ইউনিট আছে, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন, সে 5 mg per ml বা হোয়াট এভার দ্য কনসেন্ট্রেশন, অ্যাকর্ডিংলি আমি কত মাইক্রোলিটার, সে 2 মাইক্রোলিটারে 1 ইউনিট আছে আর আমার 1 ইউনিট দরকার, তাহলে আমি 2 মাইক্রোলিটার তুলে অ্যাড করব। আরবিট্রারি কিছু হয় না, কতটায় কতটা অ্যাড করবে। বাফারটা 10x থাকে যে কোনো রেস্ট্রিকশন এনজাইমের বাফার, সেখান থেকে 1x করতে হয়। তাহলে আমি যদি 50 মাইক্রোলিটার আমার রিঅ্যাকশন ভলিউম হয়, মানে আমি 50 মাইক্রোলিটার টোটাল নিই, তাহলে 10x থেকে 1x করতে গেলে আমি 5 মাইক্রোলিটার বাফার নেব। তারপর আমি জানবো যে কোন টেম্পারেচারে ওটা অপটিমাম অ্যাক্টিভিটি দেখায়, আমি ইনকিউবেটরটা সেই টেম্পারেচারে ফিট করব এবং কতক্ষণের জন্য, তারপরেও স্টার অ্যাক্টিভিটি দেখাবে, মানে নন স্পেসিফিক কাটিং অর চপিং দ্য ডিএনএ। তাহলে আমি সেই টাইমটার মধ্যে কিন্তু জিনিসটাকে বসাবো। ক্লিয়ার হচ্ছে? এইবারে পার্শিয়াল রেস্ট্রিকশন ডাইজেস্ট কথাটার মানে হচ্ছে যে আমি পুরো ডিএনএটাকে চপ করছি, আমার একটা নির্দিষ্ট সে আমার যা টোটাল জেনোমিক ডিএনএ কনসেন্ট্রেশন আমি পেয়েছি সেইটাকে কাটার জন্য আমার সে 37 ডিগ্রিজে আমার 15 ইউনিট রেস্ট্রিকশন এনজাইম লাগবে 5 ঘন্টা। আমি কি করব, আমি 5 ইউনিট রেস্ট্রিকশন এনজাইম নেব 2 ঘন্টার জন্য। আবার বলছি, আমি জেনোমিক ডিএনএ কনসেন্ট্রেশনটাকে মাপলাম, মেপে এবার আমার 15 ইউনিট রেস্ট্রিকশন এনজাইম লাগবে 5 ঘন্টার জন্য। ঠিক আছে, ওইটাকে পুরো জিনোমিক ডিএনএটাকে আমি দেখে নিয়েছি, কোয়ান্টিফাই করে নিয়েছি ওটাকে কাটার জন্য। তো এইবার যেটা হচ্ছে যে আমার কাছে অত রেস্ট্রিকশন এনজাইম নেই, এই মানে নেই না, আছে কিন্তু আমি ইউজ করব না। আমি চাই না যে আমার জেনোমিক ডিএনএ এর প্রত্যেকটা রেস্ট্রিকশন সাইট কাট হোক, কিছু কিছু রেস্ট্রিকশন সাইট কাট হোক এবং কিছু কিছু রেস্ট্রিকশন সাইট কিন্তু আনকাট অবস্থাতে থাকুক। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। তো দিস ইজ কল্ড পার্শিয়াল ডাইজেস্ট, যেখানে আমি চাইছি না আমার রেস্ট্রিকশন এনজাইম প্রত্যেকটা সাইটকে কাট করতে পারুক। তার জন্য আমি কি করব, যে আমি রেস্ট্রিকশন এনজাইমের অ্যামাউন্ট কমিয়ে দেব, ডাইজেশন টাইম কমিয়ে দেব। দিস ইজ কল্ড পার্শিয়াল ডাইজেশন। ইজ ইট ক্লিয়ার? স্যার ওই যে যেখানে মানে স্টার অ্যাক্টিভিটি, ওটা তো নন স্পেসিফিক কাটিং, মানে কি এনজাইমটা যে সাইটে মানে রেকগনাইজ করে কাটে ওই সাইটে কাটবে না? ওই সাইটে কাটবে, উল্টো পাল্টাও যে কোনো সাইটে কেটে দেবে। আচ্ছা, তাহলে তো স্টার অ্যাক্টিভিটিকে অ্যাভয়েড করতে হবে, মানে সেই টাইমটাতে আমি কিছু না করি। স্টার অ্যাক্টিভিটি একটা স্পেসিফিক টাইমের পরে গেলে হয়, মানে ধরো তোমার 5 ঘন্টা বলেছে ডাইজেস্ট করতে, তুমি ওটাকে সারা রাত ফেলে রাখলে, তখন কিন্তু নন স্পেসিফিক কাটতে শুরু করবে। বা ধরো তোমার 5 ঘন্টার আগে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, স্টার অ্যাক্টিভিটি অ্যাভয়েড করার জন্য। আর পার্শিয়াল ডাইজেশন যখন আমি করছি, পার্শিয়াল রেস্ট্রিকশন ডাইজেশন, তখন আমি অনেক আগে বন্ধ করে দিচ্ছি। আমি চাই না ও 100% অ্যাক্টিভিটি দেখা, ও প্রত্যেকটা সাইটে কাট করুক, আমি চাই না। কেন চাই না? কারণ তোমারই কথা মতো ওই 7,32,000 ক্লোন নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব না। So I want to reduce the number of clones. Is that okay? আর স্টার অ্যাক্টিভিটি কি মেইনলি টাইমের উপর ডিপেন্ড করছে না টেম্পারেচার? স্টার অ্যাক্টিভিটি তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পিএইচ, মানে যে বাফারটা তুমি ইউজ করছো, হ্যাঁ, পিএইচ এন্ড আয়নিক কনসেন্ট্রেশন। তো তুমি যদি একটা অন্য প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের একটা ব্যাপার থাকে, সে ইকোআর1 এর স্পেশাল বাফার থাকে, তারপরে ট্যাঙ্গো বলে একটা বাফার আছে, বাফার আর, বাফার এইচ। এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে কোনোটা হেপেস এনএসিএল বাফার, কোনোটা ট্রিস
MgCl2 বাফার ইত্যাদি ইত্যাদি। তো যে বাফারটায় তোমার কাটার কথা, তুমি যদি অন্য বাফার ইউজ করো, এগুলো খুব আয়ন এবং পিএইচ এর উপর ডিপেন্ড করে এই এক্সিস্টেন্স এনজাইমের অ্যাক্টিভিটি, তখন স্টার অ্যাক্টিভিটি দেখাতে পারে। যদি তুমি যা টাইমের দরকার তার থেকে অনেক বেশি টাইম ব্যবহার করো, তখন স্টার অ্যাক্টিভিটি দেখাতে পারে। যা টেম্পারেচারটা অপটিমাম তার থেকে অনেক বেশি টেম্পারেচার, সে 30 ডিগ্রি অপটিমাম, তুমি 37 ডিগ্রিতে রেখে দিবে, তখন স্টার অ্যাক্টিভিটি দেখাতে পারে। Is it clear? হ্যাঁ স্যার। Okay, so we will proceed now. কিন্তু এইখানে আচ্ছা অনেকক্ষণ বেশ সিরিয়াস আলোচনা হয়েছে, এবার একটা মজার জিনিস তোমাদের বলি, ঠিক আছে? এই যে বললাম যে সায়ন বিশ্বাস 100 মিটার দৌড়াতে পারে 12 সেকেন্ডে। তোমাদের মধ্যে তো অনেকজন ছেলে আছে, কেউ আমাকে বলবে হোয়াট ইজ দ্য রেকর্ড ফর 100 মিটার্স? 7 point something second. একদম না। কেউ 100 মিটার্স মেল রেকর্ড জানো না? অ্যারাউন্ড 9.5 অতনু সেকেন্ড। লিখছে 9 সেকেন্ড। হ্যাঁ, অতনু লিখলো 9 সেকেন্ড। কাছাকাছি লিখেছে, অ্যারাউন্ড 9.5 সেকেন্ড। এটা সত্যি কথা। আর মেয়েদের হচ্ছে গিয়ে 10 সেকেন্ডের একটু বেশি, ঠিক আছে? তো আমাদের কলেজের যখন প্রথম স্পোর্টস, আমাদের আসার পর প্রথম স্পোর্টস হয়েছিল 2016 সালে, ওকে? তো তখন এই টিচারদের একটা দৌড়ানোর গল্প ছিল, মানে যদিও সেই দৌড়টা হয়নি কারণ কোনো টিচারই দৌড়ায়নি। তখন তোমাদের দেবযানী ম্যাডাম ক্লেম করেছিলেন তিনি 100 মিটার 10 সেকেন্ডে দৌড়াতে পারেন, এবং সেই নিয়ে আজ অব্দি তাকে খেপানো হয়। তো আমার দৌড়েছিলেন না? গেমস টিচার সে বলছে যে এটা তো ওয়ার্ল্ড রেকর্ড আছে মেয়েদের প্রায় 10.3 সেকেন্ড এইরকম, আপনি 10 সেকেন্ডে, মানে জাস্ট ওই মজা আর কি। না না, দৌড়ননি, অফকোর্স দৌড়ননি, বল ছুড়েছিলেন এবং তার জন্য একটা বম্বে ডাইংয়ের টাওয়েলও পেয়েছেন। বল ছুড়ে ইয়েতে লাগাতে হবে, স্টাম্পে। তো ম্যাডাম দুবার প্রাইজ পেয়েছেন ওটাই আর কি, দুবারই স্পোর্টসে। এবার তো স্পোর্টসে আমরা ছিলাম না, তোমাদের বায়োফিজিক্স পরীক্ষা চলছিল বোধহয়, ওই প্রণব এসেছিল যেদিন পরীক্ষা নিতে। ম্যাডাম দুবার স্পোর্টসে যে খেলায় পার্টিসিপেট করেছে, দুবারই প্রাইজ পেয়েছে। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে দিস ইজ জাস্ট ফর ফান। এইবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, কিন্তু পার্শিয়াল ডাইজেস্ট হওয়ার সাথে সাথে আমাকে কিন্তু এটাও মেক শিওর করতে হবে, যে মোটামুটি আমি পুরো যে জেনোমিক ডিএনএটা আছে সেই জেনোমিক ডিএনএটাকে কভার করছি। ইজ ইট ওকে ইন দ্য লাইব্রেরি? এইবার পার্শিয়াল ডাইজেশন করে আমি জাস্ট হিউম্যান জেনোমিক ডিএনএ এক্সাম্পলটাই তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু আমরা বুঝে নিই, হ্যাঁ? বা কারণ এটা শুভঙ্কর আমাকে পাঠিয়েছে, সো ইটস মাই রেসপন্সিবিলিটি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো উই হ্যাভ সে, আমি পার্শিয়াল ডাইজেস্ট করে একটা ফ্র্যাগমেন্ট পাচ্ছি 1.5 লাখ বেস পেয়ারে, ঠিক আছে? 1.5 লাখ বেস পেয়ারের একটা ফ্র্যাগমেন্ট আমি পেলাম, মানে 1.5 লক্ষ বেস পেয়ারের ফ্র্যাগমেন্ট। ভাবো নরমাল ডাইজেস্ট করলে কত ফ্র্যাগমেন্ট পাওয়ার কথা ছিল? 4096, ঠিক আছে? কিন্তু পার্শিয়াল ডাইজেস্ট করে 1.5 লক্ষ বেস পেয়ারের। এটা আমি বলছি না, এটা শুভঙ্করের বইতে লেখা আছে। এইবার আমার তাহলে টোটাল কতগুলো ক্লোন পাওয়া উচিত? এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো কিভাবে পেতে হবে। আমাদের হ্যাপ্লয়েড জিনোম নাম্বার কত? বিশ্বাস? 3 into 10 to the power 9. 3 into 10 to the power 9 বা 3.3, 3 into 10 to the power 9। তাহলে আমরা কতগুলো ফ্র্যাগমেন্ট পাবো? 3 into 10 to the power 9 বাই 1.5 লক্ষ, এতগুলো ক্লোন ফ্র্যাগমেন্ট পাবো। একটা ফ্র্যাগমেন্ট যদি 1.5 লক্ষ বেস পেয়ারের হয়, এই নিয়ে কোনো ডাউট নেই, বেসিক এলিমেন্টারি ম্যাথমেটিক্স। তাহলে 3 into 10 to the power 9 বাই 1.5 লক্ষ, কারোর কোনো ডাউট নেই? তাহলে এই হিসেবটা যদি আমরা করি তাহলে কত আসছে? ঠিক আছে, এই হিসেবটা করলে
3/1.5 মানে 2, 9, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 5 মানে 4, 20,000। ঠিক আছে, এটা আমি তোমাদের করে বলে দিলাম যে 3 × 10⁹ লক্ষ, এটার উত্তর হবে গিয়ে হচ্ছে 20,000। ওকে, so we will get 20,000 different fragments which we will clone in a vector. কোন ভেক্টরে ক্লোন করব? সুপর্ণা, প্লাজমিডে ক্লোন করব? কোন ভেক্টরে ক্লোন করব? হ্যাঁ, সুপর্ণা আছো? হ্যাঁ স্যার। কোন ভেক্টরে ক্লোন করব? এই যে 1.5 লক্ষ বেস পেয়ারের ফ্র্যাগমেন্ট পাবো, এটা কিসে ক্লোন করব? প্লাজমিডে করি? হ্যাঁ, প্লাস হ্যাঁ বলো। সৌরদীপ, তুমি সুপর্ণার বাড়ি গিয়ে ওকে একটা চাটি মেরে আসবে মাথায় আমার তরফ থেকে। আচ্ছা, কেন প্লাজমিডে করা যাবে না, এটা নিশ্চয়ই তোমরা জানো। জানো? প্লাজমিডে তো হ্যাঁ বলো। সাইজ তো অনেক বড়, ওই ফ্র্যাগমেন্টটা হবে না তো প্লাজমিড। এক্স্যাক্টলি। তো আমরা, সুপর্ণা শুনছো তো? হ্যাঁ স্যার। আমরা কখনোই 1.5 লক্ষ বেস পেয়ারের ফ্র্যাগমেন্ট প্লাজমিডে ক্লোন করতে পারবো না। প্লাজমিডে খুব বেশি হলে 10 KB অবধি ফ্র্যাগমেন্ট ক্লোন করা যায়, কারণ প্লাজমিড একটা ছোট ভেক্টর, যার জন্য আমরা জেনোমিক ডিএনএ লাইব্রেরি, স্পেসিফিক্যালি আমরা যদি হিউম্যান জেনোমিক ডিএনএ লাইব্রেরি বানাতে চাই, we will never use a plasmid। আমরা কি ইউজ করব? এখানে দেখো, ইউজুয়ালি we use this yeast artificial chromosome বা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোসোম, যাতে কিন্তু আমরা হিউজ পোরশন অফ ডিএনএ ঢোকাতে চাই। কিন্তু এইটাই যদি আমি ধরো ইকোলাই এর জেনোমিক ডিএনএ লাইব্রেরি বানাতাম, সেখানে এক একটা ফ্র্যাগমেন্ট নিতাম সে 1000 বেস পেয়ারের, এটাও আমি বলছি না, শুভঙ্করের বইতে এই উদাহরণটা দেয়া আছে, then we would have used a plasmid। তাহলে আমি 20,000টা ফ্র্যাগমেন্ট পেলাম, সেটা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম মানে 20,000টা ভেক্টরের মধ্যে ঢুকিয়ে সেটাকে 20,000টা হোস্টের মধ্যে ঢুকিয়ে দিলাম, and I get 20,000 colonies। আমি 20,000টা কলোনি পাচ্ছি। ওকে, is there any doubt? No, but we won't do that. What we will do, আমরা যেহেতু পার্শিয়াল ডাইজেস্ট করেছি, আমাদের মেক শিওর করতে হবে that we get a library with 3 times more fragments, মানে at least we have to have 60,000 fragments। At least we have to have 60,000 fragments। শুভঙ্করের বইয়ের এক্সাম্পলে 80,000 fragments নিয়ে করে দেখিয়েছে। ঠিক আছে, শুভঙ্করের বইয়ের এক্সাম্পলে they took 80,000 fragments। So at least we have to have 60,000 fragments। কেন? To make sure that each portion of the genomic DNA is present in one of the fragments। বলেন স্যার এটা। ব্যাপারটা হচ্ছে যে তোমার বইয়েই তুমি এটা পড়বে যে এই ধরনের পার্শিয়াল ডাইজেশন যখন আমরা করছি, টু এনশিওর, টু ডাবল চেক, টু মেক কমপ্লিটলি সার্টেন, টু মেক ইয়োরসেলফ স্যাঙ্গুইন যে ইচ অফ দ্য ফ্র্যাগমেন্ট অফ ইউর জেনোমিক ডিএনএ ইজ প্রেজেন্ট উইদিন দ্য লাইব্রেরি, তোমাকে অ্যাটলিস্ট 20,000 ফ্র্যাগমেন্ট নিলেই পুরো কভার হয়ে যেত তো, বাট দেয়ার ইজ আ চান্স দ্যাট ইউ মাইট মিস 1 or 2 fragments। That is why you take 60,000 fragments। তুমি টোটাল 60,000 ফ্র্যাগমেন্ট কে ক্লোন করো, then it will be completely certain that in one of the clone any portion of your genomic DNA is present। Clear? তাহলে স্যার আমাকে 20,000টা ফ্র্যাগমেন্টের মধ্যে প্রত্যেক ফ্র্যাগমেন্টটাকে 3বার ক্লোন করতে হবে, মানে 3টে ভেক্টরের মধ্যে ঢোকাতে হবে? না, ব্যাপারটা হচ্ছে তুমি টোটাল 60,000 ফ্র্যাগমেন্ট নিচ্ছ। এই যে আমরা 60,000 কেন করছি সায়ন, কারণ 20,000-এর মধ্যে যে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট আছে, এটা হচ্ছে গিয়ে তোমার 12 সেকেন্ডে 100 মিটার দৌড়ানোর ব্যাপার। পার্শিয়াল ডাইজেস্ট যখন তুমি করছো, there could be like a fragment is missing। ওকে, বুঝতে পারছো?
ব্যাপারটা? মানে হ্যাঁ স্যার। তোমার যে 20,000টা পেয়েছো, হয়তো তুমি সব ফ্র্যাগমেন্ট পেয়েছো, কিন্তু সব ফ্র্যাগমেন্ট ইনসার্ট হয়নি ভেক্টরে। দেয়ার ইজ আ চান্স, রাইট? দেয়ার ইজ আ হ্যাঁ চান্স। তো তার জন্য কি আমি সবসময় একটু বাড়িয়ে বাড়িয়ে নেব। মানে ধরো তুমি এই যে পরীক্ষা দেবে, তোমার হয়তো 150টা A4 সাইজের পাতা কিনলেই হয়ে যায়, তুমি নিশ্চয়ই 150টা কিনবে না বাজারে গিয়ে, তুমি 200টা না। কিনবে বা 250টা কিনবে। ইট ইজ লাইক দ্যাট, টু মেক কমপ্লিটলি সার্টেন যে আমার প্রত্যেকটা ফ্র্যাগমেন্টই কোনো না কোনো ভেক্টরে ঢুকেছে এবং কোনো না কোনো হোস্টের মধ্যে ঢুকেছে। এক্সাক্ট 20,000 আমি কখনো নেব না, আমি অ্যাটলিস্ট তার 3 গুণ নেব, এবং শুভঙ্করের এক্সাম্পলে তার 4 গুণ নেওয়া আছে। কারণ হিয়ার the digestion portion as well as the insertion of the digest into the vector is a matter of probability. বুঝতে পেরেছো? একটা ফ্র্যাগমেন্ট আছে, সেটা প্রথমবার তুমি 20,000টা ক্লোন করলে কোনো ভেক্টরে ঢুকলো না, দ্বিতীয়বারও কোনো ভেক্টরে ঢুকলো না, তৃতীয়বার সেটা কোনো একটা ভেক্টরে ঢুকে যাবে। খুব ক্রুড ভাবে বোঝাচ্ছি ব্যাপারটা। You miss out on the first occasion, you miss out on the second occasion, but in the third occasion you may not miss out. বুঝতে পারছো তো? তো আমরা কিন্তু 20,000 না, আমরা 60,000 ফ্র্যাগমেন্ট নিয়ে ক্লোন করব। তাহলে এটা হতে পারে যে একটা ফ্র্যাগমেন্ট হয়তো 5 বার আছে, আবার একটা ফ্র্যাগমেন্ট হয়তো একবার আছে। তুমি বলবে না স্যার, দুটোই তো 3 বার 3 বার করে থাকার কথা, দুটো 3 বার 3 বার করে থাকছে না। তো 3 টাইমস অর মোর, মানে 60,000 অর মোর, শুভঙ্করের এক্সাম্পলে 80,000 দিয়ে করা আছে। এইবার স্ট্যাটিস্টিক্যালি এই জিনিসটা আর কি দেখানো যায় যে তোমার ইউজুয়ালি কটা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করা উচিত, সেই কটা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করা উচিত সেটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা দিয়ে এখানে বলা আছে। সেটা হচ্ছে ওই যে n, যেটা ইজ ইকুয়াল টু, মানে শুভঙ্কর যে ফর্মুলাটা বলেছিল যে n ইকুয়াল টু মানে log natural logarithm of 1 minus p by natural logarithm of 1 minus x, ঠিক আছে? So if this p is the probability and f হচ্ছে গিয়ে যে ফ্র্যাগমেন্ট সাইজ, ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। আমাকে টোটাল কটা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করতে হবে সেটা স্ট্যাটিস্টিক্যাল একটা ফর্মুলা দিয়ে বলা আছে, বাট ইউজুয়ালি যেটা করা হয় 3 টাইমস অর মোর। মানে মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 টাইমস, মানে 80,000 ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে, যেখানে এক একটা ফ্র্যাগমেন্ট হচ্ছে 1.5 লক্ষ বেস পেয়ারে, so that we don't miss out on any fragment. Clear? হ্যাঁ স্যার। So statistically we can determine যে কটা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করা অ্যাবসলিউটলি উচিত। এইবারে আমরা নেক্সট জিনিসে চলে আসি, যে বইটা খুঁজে বার করবো কি করে। বইটা তো পেয়েছি, মানে আমি বইটা তো লাইব্রেরিতে কিনেছি, কিনে রেখেছি। এইবার ভেবেছিলাম কলেজ খুললে একটা ডিপার্টমেন্টের লাইব্রেরি, মানে প্রিন্সিপালের থেকে টাকা চেয়ে একটা ডিপার্টমেন্টের লাইব্রেরি বানাবো, স্যার দিতে রাজিও ছিলেন। যাকে আমাদের নেক্সট যিনি হেড হবেন তিনিও অবশ্যই নিশ্চয়ই বানাবেন, and I pray to God যে তিনি বানান। আরে কোথায় গেল? দেখো, সো আলটিমেটলি তোমার এই যে লাইব্রেরিটা, ঠিক আছে, এই লাইব্রেরিটা থেকে আমি ডিএনএ আইসোলেট করতে চাই। এটা দুভাবে করা যায়, সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন প্রবিং। হ্যাঁ, পুরো টেকনিকটার নাম হচ্ছে কলোনি অ্যান্ড প্লাক হাইব্রিডাইজেশন প্রবিং। এই হাইব্রিডাইজেশন প্রবিং হচ্ছে, দিস ইজ আ টেকনিক টু ডিটারমাইন আ পার্টিকুলার ক্লোন। এই হাইব্রিডাইজেশন প্রবিং হচ্ছে টু ডিটারমাইন আ পার্টিকুলার ক্লোন ফ্রম দা লাইব্রেরি। তুমি কিভাবে করছো আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আলটিমেটলি হোয়াট ইজ ইউর লাইব্রেরি, দিস ইজ দ্য পেট্রি ডিশ, দিস ইজ ইউর লাইব্রেরি। এই পেট্রি ডিশে তোমার একাধিক কলোনি আছে, প্রত্যেকটা কলোনিতে তোমার একটা নির্দিষ্ট
জেনোমিক ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে বা একটা নির্দিষ্ট সিডিএনএ আছে। ক্লিয়ার হচ্ছে? এই যে পেট্রি ডিশ, এই পেট্রি ডিশে তোমার হাজার হাজার কলোনি আছে এবং প্রত্যেকটা কলোনিতে তোমার একটা নির্দিষ্ট জেনোমিক ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে বা একটা নির্দিষ্ট সিডিএনএ আছে। সিডিএনএ মানে অ্যাক্টিভলি ট্রান্সক্রাইবিং জিন আছে। এইবার তোমরা লিডারবার্গের রেপ্লিকা প্লেটিং এক্সপেরিমেন্ট করেছো? নোবেল প্রাইজ পেয়েছিলেন জোশুয়া লিডারবার্গ। মানে রেপ্লিকা প্লেটিং বলতে ওটার উপর একটা সেই ছোট শীট মতো নিয়ে ঝাঁটিয়ে দিয়ে ওটা আর একটা প্লেটের উপর ঝাঁটিয়ে দিয়ে ওরকম টাইপ। এক্স্যাক্টলি ভেরি গুড। ঠিক আছে সুপর্ণা, এবারে নোবেল কে পেয়েছেন, মানে কে পেয়েছেন থেকেও কিসের জন্য পাওয়া গেছে? আমি তো জানি না স্যার। আচ্ছা হ্যাঁ কে বলবে এবারে নোবেল কিসের জন্য কেমিস্ট্রি দুজন কিসের ও জন্য? হ্যাঁ আচ্ছা শুনেছি। একটা কমপ্লেক্স কি ওটা বায়োলজিতে কাজ লাগে, ভুলে গেলাম। এটা কে বলছে? বিশ্বাস। মলিকুলার ছিল একজন আর কেমিস্ট্রিতে দুজন, একজন মনে হয় শান্তিতে পেয়েছে। মানে না আমি দেখলাম। আচ্ছা করে পেটাতে হয়। 4 দিন আগে তোমাদের ক্রিসপার ক্যাস9 পড়ালাম জিন থেরাপির ক্ষেত্রে, তার ঠিক 3 দিন পরে ক্রিসপার ক্যাস9 এর জন্য কেমিস্ট্রিতে নোবেল পেল জেনিফার ডোডনার, এমানুয়েল শার্পেন্টার, আর বলছো কি যেন একটা কমপ্লেক্স কে কি যেন একটা করে। ক্রিসপার ক্যাস9 মনে আছে? হ্যাঁ স্যার। জিন থেরাপিতে ওটার জন্যই তো নোবেল পেয়েছে জেনিফার ডোডনার, এমানুয়েল শার্পেন্টার কেমিস্ট্রিতে। 4 দিন আগে তোমরা যে টেকনিকটা পড়লে সেটার জন্য। মেডিসিনে পেয়েছে হেপাটাইটিস সি ভাইরাসের জন্য, আর ফিজিক্সে পেয়েছে গিয়ে হচ্ছে ব্ল্যাক হোল এন্ড ইটস অফ রেডিয়েশন। শান্তিতে কোনো লোক পায়নি, শান্তিতে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন পেয়েছে। ওকে এনিওয়ে, আমরা শান্তিতে ইন্টারেস্টেড নই, উই আর অনলি ইন্টারেস্টেড ইন সায়েন্স। আচ্ছা তো যাই হোক, এই রেপ্লিকা প্লেটিং মেথড লিডারবার্গ এটার জন্য নোবেলও পেয়েছিলেন। উনি একটা মেথড এটা দেখিয়েছিলেন যে একটা ব্যাকটেরিয়াল প্লেটে যে কলোনি আছে সেটা তুমি একটা রেপ্লিকা তৈরি করতে পারো। কিভাবে একটা রেপ্লিকা তৈরি করবে না, তুমি এই ব্যাকটেরিয়াল প্লেটের মধ্যে নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিয়ে দিলে বা নাইলন মেমব্রেন দিয়ে দিলে, তাতে কি হলো, এই যে কলোনিগুলোর একটা ছাপ উঠে গেল নাইলন মেমব্রেনের উপর, উঠলো তো? মানে ডিউ টু দ্য চার্জ of the nylon membrane or the nitrocellulose membrane, the bacteria can bind with the or gets attached with the bacteria hole get attached with the nitrocellulose membrane. তাহলে এখানে এক্স্যাক্টলি যেখানে যেখানে যে কলোনি আছে এই মেমব্রেনটার মধ্যেও আমরা সেখানে সেই কলোনি পাচ্ছি তো? হ্যাঁ স্যার। নেক্সট স্টেপ আমি কি করব, এইবারে আমি এই কলোনিগুলোর থেকে শুধু ডিএনএ বাদে বাকি সব জিনিসকে তাড়িয়ে দেব। তাহলে আমাকে কিছু দিয়ে একটা কলোনিগুলোকে ট্রিট করতে হবে। আমি যদি বাকি সবকিছুকে তাড়াতে চাই তাহলে আমাকে লাইস করতে হবে সেলটা। লাইস কিভাবে আমরা করি, আমি যদি চাই যে একটা ব্যাকটেরিয়াল কলোনি আছে সেখানে শুধু আমার ডিএনএটা পড়ে থাকুক, বাকি সব মানে প্লাজমিডটা পড়ে থাকুক, বাকি সব আমার আইসোলেট হয়ে যাক, বেরিয়ে যাক, তাহলে আমি কি দিয়ে ট্রিট করবো সেই ব্যাকটেরিয়াল কলোনিটাকে বা সেই ব্যাকটেরিয়াটাকে? লাইসিস বাফার দিয়ে ট্রিট করব। ভেরি গুড সায়ন বিশ্বাস বললো তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড, ঠিক আছে, লাইসিস বাফার দিয়ে ট্রিট করবো অবশ্যই। So we will treat it with NaOH and SDS solution. এই NaOH আর SDS সলিউশন দিয়ে আমি যখন মেমব্রেনটাকে ট্রিট করছি তখন আমি কি করছি যে না, আমি মেমব্রেনের মধ্যে যা আছে মানে প্লাজমিড ডিএনএ বাদ দিয়ে সেগুলো লাইসড হয়ে যাচ্ছে, ডিনেচার্ড হয়ে যাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে, মানে ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন, প্রোটিন, ফ্র্যাগমেন্টস অফ জেনোমিক ডিএনএ, এভরিথিং
ওকে, নেক্সট স্টেপ আমি কি করছি, এবার আমার যে ভেক্টরটা আছে সেটাকে আমি নাইট্রোসেলুলোজ মেমব্রেনে এমবেড করে দেব। কিভাবে করব? ডিএনএ কে নাইট্রোসেলুলোজ মেমব্রেনে চিপকাতে হবে। কিভাবে করব? সাধারণ ব্লটিং করে। হ্যাঁ, সাধারণ ব্লটিং তো ট্রান্সফার, আমাকে এখানে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের ওপরই তো ডিএনএটা আছে, আর তো তোমাকে ট্রান্সফার করতে হচ্ছে না, জাস্ট ওটার সঙ্গে ক্রস লিংক করতে হচ্ছে। হাউ ডু ইউ ডু ইট? তাহলে ওটাকে পজিটিভলি চার্জ যদি করা যায় মেমব্রেনটাকে। মেমব্রেনটা এমনি পজিটিভলি চার্জ, কেউ বলতে পারবে না এটা। সায়ন দাস, ভোল্টেজ ভোল্টেজ অ্যাপ্লাই করে। আমি আবার একটা জিনিস বলছি, তোমরা যেটা ভুল করছো সেইটা ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা জেল থেকে মেমব্রেনে ট্রান্সফার করি। এখানে এমনি ব্যাকটেরিয়াল কলোনিগুলো মেমব্রেনের ওপর বসে গেছে, তুমি তারপর ব্যাকটেরিয়ার বাকি ওই লাইসিস বাফার দিয়ে অ্যালকালাইন লাইসিস করে ব্যাকটেরিয়ার যে বাকি প্রোটিন, জেনোমিক ডিএনএ ফ্র্যাগমেন্ট, মেমব্রেন, এগুলোকে দূর করেছো। তোমার কাজ হচ্ছে এবার প্লাজমিড ডিএনএটা যেটা অলরেডি নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপর আছে বা নাইলনের মেমব্রেনের উপর আছে সেটাকে ফিক্স করা মেমব্রেনে। তোমরা কি করে ফিক্স করবে? হাউ ডিড ইউ ডু ইট ইন সাডেন ব্লটিং? হিট দিয়ে। এক্স্যাক্টলি, হিট দিয়ে করব। যদি নাইট্রোসেলুলোজ মেমব্রেন হয় হিট দিয়ে করব, যদি নাইলন মেমব্রেন হয় ইউভি দিয়ে করব। দ্যাটস হাউ ইউ ফিক্স, রাইট? করলাম। এরপরে নেক্সট স্টেপ আমাদের হবে গিয়ে হচ্ছে যে এবার আমরা রেডিও লেভেল প্রোব, ওকে, রেডিও লেভেল প্রোব মানে ধরো তোমার এবার দরকার হচ্ছে ইনসুলিন জিনটা কোন ক্লোনের মধ্যে আছে, আমি সেই পার্টিকুলার ক্লোনটা নিয়ে কাজ করতে চাই। তুমি কি করলে, ইনসুলিন জিনের কমপ্লিমেন্টারি একটা প্রোব বানালে, একটা অলিগোনিউক্লিওটাইড বানালে এবং সেটাকে রেডিও লেভেল করে দিলে, মানে সেটা ধরো যে ফসফরাসটা আছে দ্যাট ইজ নাও রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, ইনসুলিন জিনের একটা প্রোব বানালে এবং সেটাকে রেডিও লেভেল করে দিলে, তার মানে সেটার যে ফসফরাসটা আছে সেটা এখন হচ্ছে রেডিও অ্যাক্টিভ। এইবারে সেই পার্টিকুলার রেডিও লেভেল প্রোবটা কি করবে যে, এবং তুমি যেহেতু এনএইচ দিয়ে ট্রিট করেছো, তোমার ডিনেচার হয়ে গেছে, কিন্তু তোমার যে ভেক্টরটা আছে সেটা কিন্তু ডিনেচার হয়ে গেছে। সেই রেডিও লেভেল প্রোবটা সেই পার্টিকুলার জায়গাতে গিয়ে বাইন্ড করবে যাতে তোমার ইনসুলিন আছে, ইনসুলিনের জিনের ফ্র্যাগমেন্টটা আছে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। তুমি কলোনিগুলো নিলে, প্রত্যেকটা কলোনিতে একটা করে ভেক্টর আছে, একটা করে জিন আছে বা ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ আছে। তুমি কলোনি থেকে বাকি সবকিছু সরালে, ডিএনএ ডিনেচার হয়ে গেল, ডিএনএটাকে তুমি ফিক্স করে দিলে প্লেটে বাই হিটিং অর বাই ইউভি। নাও ইউ আর সাপোর্টিং প্রোব, সেই প্রোবটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু দ্য ইনসুলিন জিন সিকোয়েন্স উইথ আ রেডিওঅ্যাক্টিভ গ্রুপ। তাহলে সেই প্রোবটা কোথায় গিয়ে বাইন্ড করবে? যেখানে তোমার যে ভেক্টরের মধ্যে তোমার ইনসুলিন জিনের ক্লোনটা আছে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। সাপোজ এই ভেক্টরের মধ্যে ইনসুলিন জিনের ক্লোনটা আছে, তো এই ভেক্টরের মধ্যে তোমার গিয়ে বাইন্ড করলো। এইবার এই ভেক্টরের যে করসপন্ডিং কলোনিটা, কারণ এটা তো একটা রেপ্লিকা প্লেট, ধরো এই কলোনিটা হচ্ছে এই ভেক্টরের করসপন্ডিং কলোনি। এইবার তুমি ওই কলোনিটাকে তুলে নেবে, নিয়ে ওখান থেকে কি করবে, সেটাকে এলবিতে কালচার করবে, করে যে কাজটা তুমি করেছো প্লাজমিড ডিএনএটা আইসোলেট করবে বা ভেক্টরটা আইসোলেট করবে, করে কাজ করবে ভেক্টরটা নিয়ে। কারোর কোনো ডাউট থাকলে এক্ষুনি জিজ্ঞেস করো। আইদার তুমি আজ বুঝলে, নাহলে তুমি সারা জীবন বুঝবে না। স্যার প্রোবটা বাইন্ড হলো, তারপর বুঝলাম না, মানে ওটা না নিয়ে করেসপন্ডিং কলোনি। প্রোবটা বাইন্ড হলো, প্রোবটা বাইন্ড হতে তুমি কি করলে, প্রোবটা বাইন্ড হতে তুমি বুঝতে পারলে যে কোন কলোনির জায়গাটায় প্রোবটা বাইন্ড করছে, কারণ এই জিনিসটা তো এই জিনিসটার রেপ্লিকা। কোন কলোনির জায়গাটায় প্রোবটা বাইন্ড করছে সেটা তুমি অটো রেডিওগ্রাফি করে বুঝতে পারলে।
তাহলে সেখান থেকে তোমার রেডিও অ্যাক্টিভ বিকিরণ মানে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন বেরোচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, সৌরদীপ, হ্যাঁ। তোমার প্রশ্ন হচ্ছে তাহলে তো আমি এইটা নিতে পারতাম। এটা কি? এটা হচ্ছে একটা ডিনেচার। রেপ্লিকা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডিনেচার ডিএনএ যাতে প্রোব বাইন্ড করেছে। তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্যটা হচ্ছে ভেক্টরটাকে আইসোলেট করে বা ভেক্টরটার থেকে সেই প্রোটিনটাকে ইয়ে করা। তো এই ডিনেচার ডিএনএটার থেকে কি তুমি প্রোটিন টাকে এক্সপ্রেস করাবে না। যাতে প্রোব বাইন্ড করেছে? না, তুমি এইটার করসপন্ডিং যে কলোনিটা আছে সেই কলোনিটাকে নেবে, নিয়ে সেটাকে এলবি তে কালচার করবে, করে সেখান থেকে তুমি জেনোমিক ডিএনএটাকে আইসোলেট করবে। ঠিক আছে। বুঝতে পেরেছো তো? হুম। নাও ইউ হ্যাভ দিস জেনোমিক ডিএনএ। এই যে তোমাকে আমি এই যে জিনিসটা দেখাচ্ছি, এইখানে দেখাচ্ছি, দেখো এইখানে লাস্ট এই কালকে যেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম, এইখানে দেখছো না কালেকশন অফ জেনোমিক ডিএনএ লাইব্রেরি। এই যে জেনোমিক ডিএনএ গুলো বা এখানে সিডিএনএ গুলো, কালেকশন অফ সিডিএনএ লাইব্রেরি অফ অ্যাক্টিভলি ট্রান্সক্রাইবিং জিন, এটা কিভাবে হয়েছে? এই যে তুমি যা এবার এই ধরনের স্ক্রিনিং করে তুমি জেনে যাচ্ছ যে কোন ব্যাকটেরিয়াটার মধ্যে তোমার জিন অফ ইন্টারেস্টটা আছে। এবার সেই ব্যাকটেরিয়াটাকে তুমি এলবিতে কালচার করলে, করে সেইখান থেকে তুমি ভেক্টরটাকে আইসোলেট করলে, লাইক প্লাজমিড আইসোলেশন করে তুমি একটা নির্দিষ্ট টেস্ট টিউব বা মাইক্রোটিউবকে রেখে দিবে, মার্ক করে যে দিস ইজ ইনসুলিন জিন, দিস ইজ দ্য ভেক্টর কন্টেনিং ইনসুলিন জিন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কারোর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এখনই আমায় বলো, ঠিক আছে? কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, আমি 1000বার বোঝাতে রাজি আছি, কারণ এই জিনিস যদি একবার তুমি না বুঝতে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু আর বোঝা খুব কঠিন হবে। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি আছে, সেইটা হচ্ছে গিয়ে স্ক্রিনিং বাই পিসিআর, কলোনি পিসিআর। তোমাদেরকে দেবযানী ম্যাডাম কি কলোনি পিসিআর পড়িয়েছেন? না স্যার। আচ্ছা, কলোনি পিসিআর ব্যাপারটা কিছুই না। কলোনি পিসিআর এ তুমি কি করে বুঝবে? এইগুলো ইউজুয়ালি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে যদি তোমার ধরো খুব একটা বেশি কলোনি নেই, তোমার 100টা ক্লোন আছে, এবার 100টা ক্লোনের কোনোটার মধ্যে তোমার জিন অফ ইন্টারেস্ট আছে, এরকম ধরো, তখন তুমি কি করবে? নর্মাল পিসিআর রিঅ্যাকশন যেরকম সেরকম বসাবে, শুধু তোমার কোনো টেমপ্লেট ডিএনএ দেবে না। আই হোপ অল অফ ইউ নো হোয়াট ইজ টেমপ্লেট ডিএনএ ইন আ কলোনি পিসিআর। কি হে, এরকম কেউ আছো যে জানো না যে কলোনি পিসিআর এ টেমপ্লেট ডিএনএ কাকে বলে? স্যার একবার বলে দেন তাও। যে ডিএনএটাকে তুমি অ্যামপ্লিফাই করছো, তুমি তো এই কলোনি পিসিআর বলছি, নরমাল পিসিআর এ তোমাকে তো একটা ডিএনএ দিতে হবে যেটার সাথে প্রাইমার বাইন্ড করবে, হুম। করে এক্সটেনশনটা হবে। যে ডিএনএটা তুমি দিচ্ছ অ্যাজ আ টেমপ্লেট, সেটাকেই টেমপ্লেট ডিএনএ বলে। হুম। তাহলে আমাকে কে বলবে? আমাকে আমাকে রুদ্রজিৎ বলো তো একটা পিসিআর রিঅ্যাকশনে কি কি লাগে। রুদ্রজিৎ, কোথায় গেলে? হ্যাঁ বলো। টেম্পলেট ডিএনএটা লাগবে, তারপর ওই আরে পিসিআর এ কি কি লাগবে কেউ বলতে পারবে না? শুধু টেমপ্লেট টেমপ্লেট ডিএনএ লাগবে, ডিএনএটা। হ্যাঁ, এটার টেমপ্লেট উপর ডিএনএ বেস করে লাগবে, আর প্রাইমার লাগবে, প্রাইমার লাগবে, ভেরি গুড, আর ডিএনটিপি লাগবে, ডিএনটিপি লাগবে, ভেরি গুড, আর পলিমারেজ, পলিমারেজ বাফার লাগবে। লাগবে, বাফার লাগবে, ভেরি গুড। বাফারের মধ্যেই এমজিসিএল2 আছে আমরা ধরে নিচ্ছি। এই সব কিছু তুমি দেবে উইদাউট টেমপ্লেট ডিএনএ। কলোনি পিসিআর এ তুমি ডিএনটিপি দেবে, বাফার দেবে, এমজিসিএল2 দেবে, হ্যাঁ, তারপরে ট্যাগ পলিমারেজ দেবে, কিন্তু কোনো টেমপ্লেট ডিএনএ দেবে না। টেমপ্লেট ডিএনএ এর জায়গায় কি দেবে?
তোমার ধরো 50টা কলোনি আছে, তুমি 50টা টিউব বানাবে, প্রত্যেক টিউবে ডিএনটিপি আছে, বাফার আছে, ট্যাগ পলিমারেজ আছে, MgCl2 আছে, সবকিছু আছে। প্রাইমারটা কিসের প্রাইমার? প্রাইমারটা হচ্ছে তোমার, ধরো তুমি ইনসুলিন জিনটাকে কোন কোন কলোনিতে আছে, ওই 50টা কলোনি, কোন কলোনির মধ্যে ইনসুলিন জিনটা আছে তুমি দেখতে চাও। তাহলে এইবার তুমি কি করবে, যে ওই ইনসুলিন জিনের এগেনস্টে তুমি প্রাইমার বানিয়েছো, তাহলে 50টা টিউবেই তুমি ওই প্রাইমারটা দিলে, তুমি ডিএনটিপি দিলে, তুমি বাফার দিলে, সবকিছু দিলে, ট্যাগ পলিমারেজ দিলে, তুমি টেমপ্লেট দিলে না। টেমপ্লেটের জায়গায় প্রত্যেকটা টিউবে তুমি একটা করে কলোনি তুলে দিচ্ছ। ক্লিয়ার? টেমপ্লেট ডিএনএ না দিয়ে তুমি প্রত্যেকটা টিউবে একটা করে কলোনি তুলে দিচ্ছ। দিস ইজ কল্ড কলোনি পিসিআর। তাহলে তোমার যে কলোনিতে, হ্যাঁ, ভেক্টরের মধ্যে ইনসুলিন জিনটা আছে, সেই কলোনিতে তুমি খালি পজিটিভ পাবে ফর ইনসুলিন, আর বাকি কলোনিগুলো তুমি পজিটিভ পাবে না। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তুমি বলবে স্যার কলোনি তুলে দিলে কি? কলোনি তুলে দিলে, কলোনিটাকে যখন তোমার ওই 95 ডিগ্রিজে 10 মিনিট রাখা হচ্ছে হট স্টার্টের সময়, কলোনিটা এমনি ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কলোনিটা এমনি ফেটে গিয়ে সেখান থেকে কিন্তু জেনোমিক ডিএনএটা বেরিয়ে যাচ্ছে, বা জেনোমিক ডিএনএ তো বেরোচ্ছেই অবশ্যই, প্লাস যে ভেক্টরটা আছে, যে ভেক্টরটা তুমি ব্যবহার করো, যার মধ্যে তুমি তোমার ইনসুলিনের জিনের ক্লোনটা ঢুকিয়েছো, সেই ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 50টা কলোনি, সে 24 নম্বর কলোনিতে আমি দেখলাম পজিটিভ, তাহলে 24 নম্বর কলোনি যেটা, সেই কলোনিটাকে এবার আমি এলবি মিডিয়ামে গ্রো করাবো, এবং সেখান থেকে আমি কিন্তু আমার জেনোমিক ডিএনএ, এই ভেক্টর বা প্লাজমিক ডিএনএ আইসোলেট করব। ইজ ইট ওকে? 50টা টিউব বানালাম, প্রত্যেকটায় সবকিছু আছে এবং ইনসুলিনের প্রাইমার আছে। এবার টিউব নাম্বার 1 1 নম্বর কলোনি, সেটা তোমাকে প্লেটে মার্ক করতে হবে কোন কলোনিটা 1, কোনটা 2, কোনটা 3। এরকম করে দেখলে তুমি 24 নম্বর কলোনির ক্ষেত্রে পিসিআর পজিটিভ আসছে। তার মানে 24 নম্বর কলোনির মধ্যে যে ভেক্টরটা আছে, ব্যাকটেরিয়াল কলোনির মধ্যে যে ভেক্টরটা আছে, তাতে কিন্তু আমাদের ইনসুলিন জিনটা আছে। এবারে আমি 24 নম্বর কলোনিটাকে এলবিতে জোর দেবো এবং তার থেকে প্লাজমিক আইসোলেট করব। কারোর কোনো ডাউট থাকলে বলো। নেই তো? ওকে, হ্যাঁ বলো। না, নেই। Then we go to the last portion, that is the differences, এবং এই differences যখন আমি পড়বো আমরা, তখনই কিন্তু আমরা অনেক কিছু এগুলোর অলরেডি পড়ে নিয়েছি। হ্যাঁ, তো তখন কিন্তু আমরা এই ডিফারেন্সেস গুলো আমি প্রত্যেকবার দিই তোমাদের কোয়েশ্চেনে, অনেক কিছু আমরা অ্যাপ্লিকেশন বা বেসড পড়ে নেব। দেখো, জিনোমিক ডিএনএ লাইব্রেরি আর সিডিএনএ লাইব্রেরির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, সিডিএনএ টা যেহেতু আরএনএ থেকে তৈরি হয়, তাহলে সিডিএনএ হচ্ছে অনলি ইএসটি, মানে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস। ভুলে যাও এক্সপ্রেস ইএসটি কি, তোমাদের বুঝতে হবে না। মানে সিডিএনএ লাইব্রেরিটা হচ্ছে যে একমাত্র অ্যাক্টিভলি ট্রান্সক্রাইবিং যে জিন আছে, বা যে জিনস গুলো এক্সপ্রেস হয়েছে ইন দ্য ফর্ম অফ এমআরএনএ, সেই জিনিসগুলোর জন্য। কিন্তু আমাদের তো যদি পুরো জিনোমটার কথা আমরা ভাবি, অনলি এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস বা এক্সপ্রেস জিন সিকোয়েন্সই ইম্পর্টেন্ট, এরকম কিন্তু নয়, বা এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা যদি পুরো আমাদের জেনোমিক ডিএনএ এর কথা ভাবি, তাহলে কিন্তু আমি বারবার বলছি যে শুধু যে এক্সপ্রেশন হচ্ছে যার এমআরএনএ তে, সেটাই ইম্পর্টেন্ট, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ অনেক রিপিটেটিভ ডিএনএ আছে, দে আর ভেরি ইম্পর্টেন্ট, লাইক মাইক্রোস্যাটেলাইটস, মিনি স্যাটেলাইটস, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের প্রোমোটার রিজিয়ন আছে, প্রোমোটার রিজিয়ন তো আর এমআরএনএ তে ট্রান্সক্রাইবড হয় না। কিংবা আমাদের এনহ্যান্সার রিজিয়ন আছে, কিংবা অন্যান্য অনেক রেগুলেটর রিজিয়ন আছে, যেগুলো কিন্তু এমআরএনএ তে বা কোনো ধরনের আরএনএ তে, টিআরএনএ, আরআরএনএ, মাইক্রো আরএনএ ইত্যাদিতে ট্রান্সফর্ম হয় না, বাট দে আর অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য entire gene expression within our cells. তো সেইগুলোর ইম্পর্টেন্স যদি আমরা পড়তে চাই, ধরো শুভঙ্কর বলল ভবিষ্যতে আমি
বিভিন্ন প্রমোটারের সিকোয়েন্স নিয়ে কাজ করে দেখব যে কোন সিকোয়েন্স থাকলে একটা প্রমোটার স্ট্রং হয়, কোন সিকোয়েন্স থাকলে একটা প্রমোটার উইক হয়। ঠিক আছে, এই ধরনের একটা কাজ আমি আমার রিসার্চে করতে চাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু শুভঙ্কর যদি সিডিএনএ লাইব্রেরি নিয়ে কাজ করে হবে না। সিডিএনএ লাইব্রেরিতে তো প্রমোটার সিকোয়েন্স নেই, সেক্ষেত্রে কিন্তু জেনোমিক ডিএনএ লাইব্রেরি নিয়েই কাজ করতে হবে। জেনোমিক ডিএনএ লাইব্রেরি অবশ্যই অনেক বড় হয়, সিডিএনএ লাইব্রেরি অনেক ছোট হয়। ঠিক আছে, এবং যেটা আমি তোমাদের বলছিলাম, কারণ অবভিয়াসলি সিডিএনএ ইজ আ মিনিস্কিউল পার্ট অফ জেনোমিক ডিএনএ। ঠিক আছে, সিডিএনএ হচ্ছে একটা মিনিস্কিউল পার্ট অফ জেনোমিক ডিএনএ। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে জেনোমিক ডিএনএ লাইব্রেরি, এইটা ধরো হিউম্যানের ক্ষেত্রে করতে গেলে এটা খুবই কাম্বারসাম। ওই যে বললাম 80,000 ডিফারেন্ট ক্লোনস, মানে ডিফারেন্ট কলোনিজ অফ এন্ড ভেক্টরিজ ইয়াক, অত্যন্ত এগুলো জেনোমিক ডিএনএ লাইব্রেরি। ঠিক আছে, তোমার ইকোলাই এর জন্য ঠিক আছে, ছোট জিনোম কেটে কম ফ্র্যাগমেন্ট পেলাম, লাইব্রেরি বানিয়ে দিলাম। বাট যদি খুব হায়ার ইউক্যারিয়ার দেখতে যাও, সেক্ষেত্রে সিডিএনএ লাইব্রেরি ইজ আ বেটার অপশন। জেনোমিক ডিএনএ লাইব্রেরি পুরো এন্টায়ার জিনোম অফ অ্যান অর্গানিজম, সেটা কোডিং এবং নন কোডিং মিডিয়াম। কিন্তু সিডিএনএ লাইব্রেরি বারবারই বলছি যে ইট অনলি রিপ্রেজেন্টস দ্য এক্সপ্রেস পার্ট অফ দ্য জিনোম আর কোডিং সিকোয়েন্সেস, যেটাকে আমরা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস বলে থাকি। ওকে, নেক্সট হচ্ছে যেটা স্প্লাইসিং এর ব্যাপারটা তোমাদের বলেছিলাম, সেই সেম জিনিসটা দেখো, এক্সপ্রেশন অফ জিনস টেকেন ফ্রম জেনোমিক লাইব্রেরি is difficult in prokaryotic systems like bacteria due to absence of splicing mechanism in prokaryotes। সেটা আমরা সবাই জানি, এটা আর এক্সপ্লেন করছি না। কিন্তু সিডিএনএ লাইব্রেরিতে যেহেতু শুধু কোডিং সিকোয়েন্সটাই থাকে, তাহলে এটা কিন্তু ইউক্যারিওটিক সিস্টেমেও ডাইরেক্টলি এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, যেহেতু সিডিএনএ লাইব্রেরিতে শুধু কোডিং সিকোয়েন্সটা থাকে, এটা কিন্তু ডাইরেক্টলি ইউক্যারিওটিক সিস্টেমে এক্সপ্রেস করা যায়। Is it clear? Okay. নেক্সট হচ্ছে যে যেহেতু জেনোমিক ডিএনএ অনেক বড়, ফলে আমরা ফ্র্যাগমেন্টস গুলোও অনেক বড় পাচ্ছি। ঠিক আছে, তো এই লার্জ ফ্র্যাগমেন্টস কে অ্যাকোমোডেট করার জন্য আমাদের কিন্তু কসমিক ভেক্টরস বা ল্যামডা ফাজ কিংবা ব্যাক ইয়াক ইত্যাদি ভেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে। কিন্তু সিডিএনএ লাইব্রেরিতে ফ্র্যাগমেন্টস আর স্মল, কারণ কোনো জিনের শুধু যে রিজিয়নটা এক্সপ্রেস হচ্ছে সেটা ইউজুয়ালি 1 kb to 2 kb এর বেশি কখনোই দেখা যায় না। তো যেহেতু 1 kb to 2 kb that is the coding region or that is getting expressed, so we are cloning that, so that could be accommodated in small vectors like plasmid, plasmid, etc. লাস্টলি জেনোমিক ডিএনএ লাইব্রেরি এদের ইলাবোরেটেড সিকোয়েন্স ইনফরমেশন আছে, যেটা আমি বলছিলাম প্রমোটার, এনহ্যান্সার সবকিছু, টোটাল জিনোমের ইনফরমেশন আছে। কিন্তু সিডিএনএ লাইব্রেরিতে শুধু এক্সপ্রেস সিকোয়েন্সের ইনফরমেশন আছে। হ্যাঁ, এবং এটা শুধু আমাদের কোডিং সিকোয়েন্সের ব্যাপারে ইনফরমেশন দিতে পারে, অন্য কিছুর ব্যাপারে কিন্তু ইনফরমেশন দিতে পারে না। ওকে, সো অনেকক্ষণ আজকে হলো। হ্যাঁ, নাও আই আস্ক ইউ, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি আস্ক মি। আচ্ছা স্যার, ব্যাকটেরিয়া গুলোর জন্য কি সিলেক্টেবল মার্কার ইউজ করা হয় এখানে? এক মিনিট, এটা কি কি লিখছে অতনু? 9 সেকেন্ড। আর এখানে কি স্যার আমি লিভ করলাম, টয়লেট যাব, সরি আমি পরে শুনে নেব। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কি বলছো স্যার, বলো। সিলেক্টেবল মার্কার কি ইউজ করা হয়? ওই সিলেক্টেবল মার্কার মানে তুমি যে ভেক্টর গুলো বলছো, ওটা ভেক্টরের যা মার্কার থাকে, অ্যাম্পিসিলিন, কানামাইসিন, তুমি যা খুশি ইউজ করতে পারো, ভেক্টরের উপর নির্ভর করে, ভেক্টরের উপর নির্ভর করে। ঠিক আছে, তবে হ্যাঁ ডেফিনেটলি একটা সিলেক্টেবল মার্কার তো দেয়াই। তুমি যদি প্লাজমিড দাও, তাতে ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট জিন আছে। এবার কি সিস্টেম দিচ্ছ সেটার উপর নির্ভর করে। যদি তুমি পেট সিস্টেম 28 ভেক্টরস ইউজ করো, যেটা খুব কমনলি ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ক্যানামাইসিন মার্কার দেয়া হয়। যদি তুমি ডুয়েট সিস্টেম ইউজ করো, যে দুটো ক্লোন ঢোকাবে একসাথে, হ্যাঁ, যেটা হচ্ছে ডুয়েট সিস্টেম, সেখানে তোমার অ্যাম্পিসিলিন মার্কার দেয়া হয়। ইট কমপ্লিটলি ডিপেন্ডস আপন দ্য ভেক্টর। আর
আর কারোর কোনো কোয়েশ্চেন? ওকে, সো উই হ্যাভ কভার্ড দিস টপিক। আমরা নেক্সট ডে মেনলি এবার আমাদের ট্রান্সজেনিক অ্যানিমাল পড়তে হবে আর প্রোটিন ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তো প্রোটিন ইঞ্জিনিয়ারিং তো আমার ভীষণ প্রিয় টপিক, আর ট্রান্সজেনিক অ্যানিমাল দেয়ার ইজ নো ডাউট যে আমি তোমাদের খুব ভালো করে পড়িয়ে দিতে পারবো। তো কারোর যদি কোনো ডাউট থাকে, বাট আরডিটি কিন্তু খুব ভালো করে জানতে হবে, না হলে কিন্তু খুব সমস্যা। ওকে, উই এন্ড আওয়ার ক্লাস। তৈরি স্যার, বলো। হ্যাঁ বলো। প্রোব তৈরি করার উপর একটা ক্লাস নেবেন বলেছিলেন। ও, প্রোব তৈরি করার উপর? হ্যাঁ, প্রোব হ্যাঁ। তৈরি করার উপর একটা ক্লাস নেব। প্রোব তৈরি করার বেসিকটা আমি বলে দিচ্ছি, যে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার স্পেসিফিসিটির জন্য কতগুলো নিউক্লিওটাইড ব্যবহার করা হয়, এইটা হচ্ছে একটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যে সবসময় বলে থাকি, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড অলসো, যে রেডিও লেভেল প্রোব। মানে ধরো একটা অলিগোনিউক্লিওটাইড নিলাম অফ 25 বেস পেয়ার which is complementary to our gene, আর সেটা যে সেটা p32 ফসফরাস মানে রেডিও লেভেল করলাম। কিন্তু দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য কেস অলওয়েজ। এখন অন্যান্য ধরনের প্রোবও এসে গেছে, যেখানে কি তোমার এনজাইম লিঙ্ক প্রোব আছে, ফ্লুরোফোর লিঙ্ক প্রোব আছে, ইত্যাদি ইত্যাদি। তো যদিও সেটা আমাদের সিলেবাসে সেইভাবে দেয়া নেই, বাট আই উড লাইক টু টিচ ইউ, কারণ এগুলোর উপর কিন্তু অনেক কোয়েশ্চেন আসে এবং ভবিষ্যতেও কাজে লাগবে। ডেফিনেটলি আই টেক আ ক্লাস অন প্রিপারেশন অফ প্রোব, নো ইস্যুস। ওকে স্যার, যে কলোনি পিসিআর যেটা হলো, হ্যাঁ। ওখানে তো রেডিও লেভেল প্রোব ইউজ করতে হবে, নাহলে তো আমি বুঝতে পারবো না যে কোনটাতে এক্সপ্রেস হচ্ছে কোন কলোনিটাতে। না না না, কলোনি পিসিআর এর থেকে তুমি কোন কলোনিতে প্রোডাক্ট এক্সপ্রেস হয়েছে তুমি কিভাবে বোঝো? প্রোব দিয়ে হ্যাঁ, বোঝো না জেলে চালিয়ে বোঝো? মানে 50টা তো কলোনি নিলাম, এবার আমার মধ্যে এর মধ্যে যে কোনটা 50টা আমার পিসিআর করলে, এবার পিসিআর করার পর ওই 50টাকে তুমি জেলে চালালে, মানে 50টা লেনে 50টাকে লোড করলে, দেখবে 24 নম্বর লেনে তোমার পিসিআরটা উঠেছে। তার মানে 24 নম্বর যে কলোনিটা আছে তাতে যে ভেক্টরটা আছে তাতে তোমার ইনসুলিনের জিনটা আছে। আচ্ছা, Why do এবার you use a probe? পিসিআর উঠেছে কিনা তুমি তো সেটা 11 জেলে দেখো। হ্যাঁ, প্রোবে কোনোভাবেই দেখা যায় না। যেটা একভাবে দেখা যেতে পারে সেটা হচ্ছে যে তুমি কোনো ফ্লুরোফোর ইউজ করো, প্রত্যেকটার মধ্যে কোনো একটা ফ্লুরোফোর দিয়ে দিলে, লাইক হ্যাঁ, সাইবার গ্রিন। হ্যাঁ, হ্যাঁ, এবার সেটাই সাইবার বলছিলাম। গ্রিন কি? সাইবার গ্রিন হচ্ছে একটা ফ্লুরোফোর, যেটা কিন্তু শুধু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে বাইন্ড করে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কে বাইন্ড করবে না। তাহলে যেখানে তোমার অ্যামপ্লিফিকেশন হয়ে অনেক ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হচ্ছে, সেই জায়গায় তুমি একটা স্ট্রং ফ্লুরোসেন্স পাবে, কারণ সাইবার গ্রিন এমন একটা ডাই যেটা কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে বাইন্ড করে তবেই ফ্লুরোসেন্স দেবে। তো দিস ইজ দ্য টেকনিক, বাট ওটা হচ্ছে গিয়ে একেবারে কমপ্লিটলি ঘুরিয়ে না ধরা। উই ডোন্ট ডু ইট, এটা আমরা কখনোই করি না। আমরা সিম্পলি 11 জেলে চালাই, কারণ তোমার যদি 50টা কিউবে সাইবার গ্রিন দিতে হয়, তুমি দেখবে ওই ঢাকের দায় মনসা বিক্রি। মানে ঢাকের দায় মনসা বিক্রি মানে জানো না? না, কে বলবে তাকে আমি 2 নম্বর এক্সট্রা দেবো? এই লাভের গুড় মাটিতে খাওয়ার মতো ব্যাপার। না, ঢাকির দায় মনসা বিক্রি মানে হচ্ছে যে আমি ঢাকিকে এত টাকা দিলাম মনসা পুজোয়, যে আমার মনসা ঠাকুরই বিক্রি করে দিতে হলো। আমার 30,000 টাকা টোটাল বাজেট আছে, তো আমি ঢাকিকেই দিচ্ছি গিয়ে হচ্ছে এত টাকা, যে আমার আর প্রতিমা মানে মনসা ঠাকুর কেনারই পয়সা নেই, বা মনসা ঠাকুরকে বিক্রি করে দিতে হচ্ছে